আসন সমঝোতা নিয়ে অস্বস্তিতে জামায়াতের 11 দলীয় জোট। এনসিপিকে 30 সিট দেয়ায় ক্ষুব্ধ শরিক ইসলামী আন্দোলন। সে তো একক কোনো দল দিতে পারবে না। একক যে দল দিয়ে থাকে তারা, আমি মনে করি 8 দলীয় নির্বাচনী সমঝোতার সাথে তারা বিশ্বাসঘাতকতা করেছে। এনইআইআর ইস্যুতে অস্থির মোবাইল ফোনের বাজার। দোকান বন্ধ থাকায় বড় লোকসানের শঙ্কা। গ্রেপ্তার আতঙ্কে ব্যবসায়ীরা। প্রত্যেক দিনই ডিবি আতঙ্ক থাকে, কারণ আমাদের এর মধ্যে প্রায় কয়েকদিনই আমাদের বিভিন্ন ব্যবসায়ীদের বাসায় গিয়ে রাতের বেলা পুলিশ হানা দিয়েছে। নানা অনিয়মে বেহাল বরিশালের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোয়। স্থায়ী ক্যাম্পাস নেই, ভাড়া বাড়িতেই কার্যক্রম। নজরদারির তাগিদ। শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশায় ব্যাহত রবি শস্য উৎপাদন। ক্ষতির মুখে কৃষক। ফসলের রোগ নির্ণয় ও প্রতিরোধে তদারকির পরামর্শ। যেগুলো থিওবির জাতীয় গ্রুপ আছে, ম্যানকোজম জাতীয় গ্রুপ আছে, এগুলো স্প্রে করবে। এছাড়া পলিথিন দিয়ে ঢেকে রাখবে রাতে। এবং দেশে দেশে ছড়িয়ে পড়ছে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ। খামেনির শাসন ব্যবস্থার অবসান চান প্রবাসীরাও। অর্থনীতি নিয়ে ক্ষোভই উস্কে দিচ্ছে আন্দোলন। স্বাগত এখন সকালে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন। আমি সুমাইয়া রাত্রি। আমি গালিব ইবনে রিয়াজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সঙ্গে কৌশলগত জোটে 30 আসন পেল এনসিপি। তবে এনসিপির 30 আসনের খবর জামায়াত নিশ্চিত করলেও ইসলামী আন্দোলন বলছে আগেই এনসিপির 30টি আসন চূড়ান্ত হলে বিশ্বাসঘাতকতা হবে ইসলামী সমমনা 11 দলের সঙ্গে। তবে আসন সমঝোতা চূড়ান্ত করতে চুলচেরা বিশ্লেষণ চলছে শরিক দলগুলোর। আরও জানাচ্ছেন রাজু আহমেদ। ইসলামী ঘরানা দলগুলো এক বাক্সে ভোট টানতে বেশ আগে থেকে একাট্টা। সেজন্য গঠন করা হয় 8 দলীয় জোট। জোটবদ্ধ লড়াই নাকি একক শক্তি প্রদর্শন, এমন দোলাচলে শেষ পর্যন্ত জামাত নেতৃত্বাধীন জোটে সামিল হয় এনসিপি। সবশেষ যুক্ত হয় এবি পার্টি। শেষ পর্যন্ত 11 দলে চূড়ান্ত হয় জোট, কিন্তু বাকি রয়ে যায় আসন সমঝোতা। বিশেষ করে জোটে এনসিপি যুক্ত হওয়ায় পাল্টে যায় আসন বন্টনের প্রাথমিক রূপরেখা। সে আলোচনা এখনও চলছে। তবে খসড়া তালিকায় 190টি আসন নিজের জন্য রেখেছে জামায়াত ইসলামী। এনসিপিকে দেওয়া হয়েছে 30টি আসন। জামাতের সঙ্গে আমাদের 30টা আসন কনফার্ম হয়েছে এবং এই আসনটা আরও বাড়তে পারে, এবং ওই 30টা আসনে আমাদের প্রার্থী মোটামুটি কনফার্ম। নির্বাচনের জন্য আমাদের প্রার্থীরা প্রস্তুত। শীঘ্রই আজকালকের মধ্যে ঘোষণা আসতে পারে। বাকি 80টি আসনের বড় অংশীদার চরমনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাদের জন্য বরাদ্দ 40টি আসন, যদিও তাদের দাবি আরও বেশি। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস 15টি, খেলাফত মজলিস 7টি, এলডিপি 7টি, এবি পার্টি 3টি এবং বিডিপি পাবে 2টি আসন। যদিও এনসিপি ছাড়া কারো সাথেই আলোচনা চূড়ান্ত হয়নি জামায়াতের। এনসিপি 30টি যেটা সঠিক, এটা একটা ফাইনাল হয়ে গেছে, আর বাকিগুলো আলোচনা চলছে কাছাকাছি। জোটের বাকি শরিকদের আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার আগে শেষ সময় এসে যোগ দেওয়া এনসিপিকে 30টি আসন দেওয়ায় ক্ষুব্ধ বাংলাদেশ ইসলামী আন্দোলন। তারা বলছে এই বন্দোবস্ত জোটের শরিকদের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। নাহিদুল ইসলাম বলেছে যে আমি জামাতের সাথে জোট করি নাই, আমরা 8 দলের সাথে নির্বাচনী সমঝোতা করেছি। এটা কিন্তু উনি বলেছে। তা ওনাকে যদি আসন দিতে হয় তো 8 দল সম্মিলিতভাবে তোকে আসন দেবে। সে তো একক কোনো দল দিতে পারবে না। একক যে দল দিয়ে থাকে তারা, আমি মনে করি 8 দলীয় নির্বাচনী সমঝোতার সাথে তারা বিশ্বাসঘাতকতা করেছে। আসন ভাগাভাগির এই জটিল সমীকরণ সমাধান করে 11 দল কি পারবে একই ছাতার নিচে দাঁড়াতে, নাকি ভোটের আগেই চির ধরবে সমঝোতায়, সেটি এখন বড় প্রশ্ন। রাজু আহমেদ, এখন, ঢাকা। কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী সহ
ত্রিমুখী সংঘাতের জেরে গোলাছড়িতে এক শিশুসহ বেশ কয়েকজন বাংলাদেশি আহত হয়েছে। গুলিবিদ্ধ শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছে বিজিবি। এরই মধ্যে আটক করা হয়েছে অর্ধশতাধিক রোহিঙ্গাকে। মন্তোষ বেদকর পাঠানো তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। নাতনিকে হারিয়ে ফেলার শঙ্কায় এভাবেই বুক ফাটানো আর্তনাদ করছিলেন বৃদ্ধা ফরিদা বেগম। সকালে বাড়ির পাশেই দোকানে যাচ্ছিল 10 বছর বয়সী আফিয়া সুলতানা আফনান, কিন্তু মুহূর্তের মধ্যেই একটি গুলি তছনছ করে দেয় সব। মিয়ানমার সীমান্ত থেকে উড়ে আসা বুলেট সরাসরি বিদ্ধ হয় শিশুটির মাথায়। ও আল্লাহ, আর নাতিলা বানাইয়া দে না, রোহিঙ্গা গুলি মাক বাগিয়ে গুলি বানাইয়া দে, যুদ্ধ করিবার আর নাতিরে লয়। স্থানীয়রা জানান, শনিবার মধ্যরাত থেকে টেকনাফের হোয়াইংকং সীমান্তের ওপারে চলে প্রচণ্ড গোলাগুলি। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে এই লড়াইয়ে এক পর্যায়ে রোহিঙ্গারা শূন্যরেখার দিকে পিছু হটে। রোববার সকালে তীব্র সংঘাতের সময় একটি গুলি এসে লাগে বাংলাদেশি বসতঘরে। এখানে সব সপ্তাহে আরো পার্টি আমাদের এখানে টানাটানি গন্ডগোল করতেছে। ওখানে মাইন মেয়ে ধ্বংস করে দিয়েছে, আমাদের এখানে ট্যাংনাফে ধ্বংস করে দেবো। এখান থেকে গুলি খেয়েছে, মনে সামনের দিকে হয় পিছনে নিয়ে লেগেছে, মনে নেই একটু বাঁচি আছে, এখন পুলিশ কক্সবাজার নিয়ে গেছে। শিশুটি গুলিবিদ্ধ হওয়ার খবরে বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয় জনতা। টেকনাফ কক্সবাজার মহাসড়কের তেচ্ছি ব্রিজ এলাকা অবরোধ করে তারা দাবি জানান সীমান্ত নিরাপত্তা জোরদারের। পরে সেনাবাহিনী ও বিজিবির আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতিতে সীমান্ত জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিজিবি। অভিযান চালিয়ে লম্বাবিল সীমান্ত এলাকা থেকে রোহিঙ্গা গোষ্ঠীর 53 সদস্যকে আটক করা হয়েছে। বিভিন্ন রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। আমরা বিজিবি সতর্ক অবস্থায় থাকি এবং সাথে সাথে সীমান্তে যাই এবং সেখান থেকে প্রায় 53 জন সশস্ত্র রোহিঙ্গা সশস্ত্রধারীকে আমরা আটক করি এবং থানায় আমরা হস্তান্তর করেছি। গুলিবিদ্ধ আফনানকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গালের এখানে লাগছে, বেশি খারাপ অবস্থা বাচ্চাটা, এই জন্য তো আইসিইউতে দেওয়া হয়েছে। তবে সীমান্তের ওপারে এখনও থেমে থেমে শোনা যাচ্ছে গোলাগুলির শব্দ। ওপার থেকে ধোঁয়ার কুণ্ডলী জানান দিচ্ছে পরিস্থিতির ভয়াবহতা। এখন কক্সবাজার। শৃঙ্খলার নামে চালু হয়েছিল NEIR, তবে সেই শৃঙ্খলায় অচল করে দিয়েছে দেশের মোবাইল বাজার। 2 সপ্তাহ ধরে তালাবদ্ধ রাজধানীর বড় বড় মোবাইল মার্কেট। একদিকে গ্রেপ্তার আতঙ্কে ঘর ছাড়া ব্যবসায়ীরা, অন্যদিকে কোটি কোটি টাকার লোকসানের শিকার হওয়ায় নিঃস্ব হওয়ার শঙ্কায় লাখো পরিবার। আরও জানাচ্ছেন শাহরিয়ার জামান পুলক। ফ্লোর জুড়ে শুনশান নীরবতা। ক্রেতা বিক্রেতাদের ভিড়ে দোকানগুলো প্রতিদিন মুখর থাকলেও নেই আগের সেই কোলাহল। শাটারও বন্ধ, ঝুলছে তালা। এমন চিত্র গেল 20 বছরেও দেখেনি কেউ। চিত্রটি রাজধানীর বসুন্ধরা সিটি ও যমুনা ফিউচার পার্কের মোবাইল মার্কেটের। প্রায় 2 সপ্তাহ ধরে রাজধানীর সবচেয়ে বড় এই 2 মোবাইল মার্কেট ছাড়াও বন্ধ রয়েছে দেশের প্রায় সব মোবাইল মার্কেট, যার মূলে জাতীয় ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রেশন বা NIR সিস্টেম চালু। ব্যবসায়ীদের 3 মাস সময় বেঁধে দিলেও 2026-এর শুরুতেই বন্ধ হয়ে যায় আনঅফিসিয়াল সব মোবাইল হ্যান্ডসেট। বারবার সংলাপ কিংবা শুল্ক কমানোর আবেদন করা হলেও তা আমলে না নেয়ায় ক্ষুব্ধ হন মোবাইল ব্যবসায়ীরা। দাবি আদায়ে বিক্ষোভ করলেও চলে ধরপাকড়। যদিও ব্যবসায়ীদের দাবি BTRC ভবনে ভাঙচুরের সঙ্গে জড়িত বহিরাগতরা, অযথা তাদের গ্রেপ্তার করে হয়রানি করা হচ্ছে। 1 তারিখে BTRCতে আমরা ব্যবসায়ীরা যাই আর কি, তো ওইখানে যাওয়ার পরে হয়েছে যে আমাদের মাঝে কিছু বহিরাগত লোক ঢুকে BTRCতে ভাঙচুর চালায়। ওই দিনই আমাদের মোটামুটি 45 জন ব্যবসায়ী স্টাফ মিলে গ্রেপ্তার করা হয়। আমরা ব্যবসায়ীরা আসলে বাসায় ঘুমোতে পারি না, প্রত্যেক দিনই ডিবি আতঙ্ক থাকে, কারণ আমাদের এর মধ্যে প্রায় কয়েকদিনই আমাদের বিভিন্ন ব্যবসায়ীদের বাসায় গিয়ে রাতের বেলা পুলিশ হানা দিয়েছে। মোবাইল ব্যবসায়ীদের অভিযোগ, পরিকল্পনা ও প্রস্তুতি ছাড়াই হঠাৎ এই সিস্টেম চালু করায় পুরো বাজার অচল হয়ে পড়েছে। তারা বলছেন NIR সিস্টেমের ডেটাবেস ভারতে হওয়ায় তথ্য চুরির পাশাপাশি একই ব্যক্তির নামে একাধিক IMEI নম্বর নিবন্ধন হওয়ার আশঙ্কা রয়েছে। এটা ডেটাবেস কেন দিল্লিতে হবে? তথ্য আপনার আমার যাচ্ছে দিল্লিতে, স্টোর হচ্ছে দিল্লিতে।
আশপাশের দেশে উন্নত এমন কোনো রাষ্ট্র নাই যেখানে রাখা যায়, যেখানে আধিপত্যবাদ নিয়ে হাদি ভাই এত কথা বললো, তার জীবন চলে গেল, যে আধিপত্যবাদ নিয়ে আমাদের সর্বস্তরের মানুষ চিন্তা করতেছে আমরা কিভাবে এটা থেকে মুক্তি পাই, সেখানে কেন যেতে হবে? এই ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার, এর ফলে আপনার ডিভাইসের সকল তথ্য, আপনার এনআইডি নাম্বার, আপনার সিম নাম্বার এবং আপনার ডিভাইসে থাকা অনেক ইনফরমেশন কিন্তু এই সিস্টেমের কারণে পাশের দেশে এসে সার্ভারে জমা থাকবে, যেটা বাংলাদেশের জননিরাপত্তার জন্য একটা বিশাল ঘাটতি। ব্যবসায়ীরা বলছেন দোকান বন্ধ থাকায় বিশাল অঙ্কের ক্ষতির শিকার হচ্ছেন তারা। অবিকৃত থেকে যাচ্ছে কোটি কোটি টাকার মোবাইল ফোন। পাশাপাশি ব্যাংক লোন পরিশোধ করতে না পারায় এই খাতে জড়িত 20 লাখেরও বেশি মানুষের রুটি রুজি এখন অনিশ্চিত। ব্যবসা বন্ধ হয়ে গেলে আইটি সেক্টরে অনেক বড় একটা ইফেক্ট পড়বে। অনেক ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, স্মার্টফোন ব্যবহারকারীদের, এই যে ব্যবসায়ীরা আমরা আছি আমাদের সাথেই তাদের ব্যবসাটা কানেক্টেড। আমাদের প্রবাসীরা আসলে আক্ষরিক জ্ঞান শূন্য, তারা কখনোই এরকম ডকুমেন্ট মেনটেন করে বাংলাদেশে এসে কোনো ওয়েবসাইটে গিয়ে জমা দিবে, তারপর সেটা 3 থেকে 5 ওয়ার্কিং ডে পরে সেটা আবার তারা অ্যাপ্রুভ করবে। কোনো কারণে যদি অ্যাপ্রুভ না হয় দ্বিতীয়বার সেই ডকুমেন্টটা আবার স্পষ্ট ছবি তুলে সাবমিট করতে পারবে, এটা আমার মনে হয় না। এই হচ্ছে প্রবলেম। এদিকে মোবাইল মার্কেট বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারাও। ফোন কিনতে এসে ফিরতে হচ্ছে খালি হাতে, বন্ধ সার্ভিসিংও। আমি আসছিলাম ফোন ঠিক করাইতে, এখন মার্কেট দেখি বন্ধ, এখন পুরাই হতাশ। আমরা মধ্যবিত্ত আয়ের ঘরের ফ্যামিলির সন্তান, তো আমরা এই ফোনগুলা আনঅফিসিয়াল কিনতে গেলে আমাদের অনেক টাকাই আর কি সেভ হয়। ওনারা হচ্ছে অল্প প্রাইজে বা তাদের যে একটা বাজেট আছে বাজেটের ভিতর কিনতে পারে, কিন্তু এখন যদি এই যে 57% ট্যাক্স দিয়ে আসতো, আসলে ফোন কেনা আসলে আমাদের পক্ষে সম্ভব না। যদিও এই নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বিটিআরসির কেউ। শারিয়া জামান পুলক, এখন ঢাকা। বরিশালে নানা অনিয়মের মধ্যে দিয়ে চলছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। নেই স্থায়ী ক্যাম্পাস, ভাড়া বাড়িতে চলছে সকল কার্যক্রম। ইতিমধ্যে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জানুয়ারি সেমিস্টারে নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এ ব্যাপারে কঠোর নজরদারি দরকার বলে মনে করেন সুশীল সমাজ। এদিকে ইউজিসি বলছে স্থায়ী সনদ পেতে হলে অবশ্যই নিজস্ব ক্যাম্পাস থাকতে হবে। মাহমুদ নবীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফেরদাউস সোহাগ। উচ্চশিক্ষার জন্য বরিশাল বিভাগে রয়েছে 3টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। 2015 সালে গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ নামে প্রথম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় বরিশালে। এরপর 2017 সালে গ্লোবাল ভিলেজ এবং 2018 সালে ট্রাস্ট ইউনিভার্সিটি স্থাপিত হয়। শুরু থেকে এখন পর্যন্ত 3টি ইউনিভার্সিটির কার্যক্রমই চলছে ভাড়া বাড়িতে। শিক্ষার্থীদের আছে নানা অভিযোগ। এমন প্রেক্ষাপটে চলতি বছরের জানুয়ারি সেমিস্টার থেকে গ্লোবাল ইউনিভার্সিটির নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখার নির্দেশ দেয় ইউজিসি। 3 বছরের কথা বলে 4 বছর করা, 7 সেমিস্টারের কথা বলে 8 সেমিস্টার করা। স্থায়ী ক্যাম্পাসের কথা হয়েছে, কিন্তু পরবর্তীতে এইটা দৃষ্টিনন্দনভাবে দেখা যায়নি। এখনো বর্তমানে কথা চলতেছে। প্রতিষ্ঠার 7 বছর পেরিয়ে গেলেও বরিশালের কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ই এখনো যেতে পারেনি নিজস্ব ক্যাম্পাসে। প্রথাগতভাবে যে সময়টা দেওয়া হয় সেটা পার হয়ে গেছে আমাদের। 1, 2 হলো আমি এটাকে আবার বর্ধমান সময়টা বাড়ানো হয়েছে। একই সময়ে বলবো যে আমাদের কাজ এই বর্ষাতে ধরার কথা ছিল, কিন্তু বৃষ্টির জন্য আমরা কাজ শুরু করতে পারিনি। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে কঠোর তদারকির মধ্যে আনা উচিত বলে মনে করেন সুশীল সমাজের প্রতিনিধিরা। অন্যদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বলছেন স্থায়ী সনদ পেতে হলে অবশ্যই নিজস্ব ক্যাম্পাস থাকতে হবে। আমাদের এই বরিশালের 3টা বিশ্ববিদ্যালয় তারা যেন নিয়ম নীতির মধ্যে চলে সেই ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করি। নিজস্ব স্থানে যাবার বিষয়ে কতটুকু অগ্রগতি, দিস ওয়াজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন আই আস্কড হিম। তো উনি বললেন যে হ্যাঁ অলরেডি কাজ চলছে, একটা বিশাল একটা অট্টালিকা গড়ে তোলার চেষ্টাও হচ্ছে, তা আশা করি এগুলো দূর হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুসারে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম 7 বছরের মধ্যে নিজস্ব স্থায়ী ক্যাম্পাস স্থাপনে ব্যর্থ হলে ইউজিসির সুপারিশে সময়সীমা বাড়ানো যেতে পারে। আর এই সুযোগেরই অপব্যবহার করছে কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়। ফেরদাউস সোহাগ, এখন, বরিশাল। তীব্র শীত আর কুয়াশায় ক্ষতির মুখে বিস্তীর্ণ ফসলের মাঠ। শৈত্যপ্রবাহের কারণে আলু, সরিষা সহ রবি শস্যে দেখা দিয়েছে শীতজনিত রোগ। এতে দুশ্চিন্তায় দেশের
বিভিন্ন অঞ্চলের প্রান্তিক কৃষকরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, ফসলের রোগ নির্ণয় ও প্রতিরোধে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যদিকে পণ্যের উৎপাদন ও বাজার মূল্য নির্ধারণে তদারকির পরামর্শ কৃষি অর্থনীতিবিদদের। আরও জানাচ্ছেন সাজিদা রাফাত। দৃষ্টি আটকে যায় কুয়াশায়। পৌষের শুভ্রতায় আবৃত ফসলের মাঠ, দিগন্তজোড়া ফুল ফসল, আলু, সরিষা, ভুট্টা, আবার কোথাও রবি শস্যের বিরান ভূমি। শীতের এসব ফসলের মাঝেই লুকানো কৃষকের হাসি। তাই তো প্রতিকূল আবহাওয়াতেও তাদের এমন ব্যস্ততা। তবে সাম্প্রতিক শৈত্যপ্রবাহে মাঠের ফসলও ক্ষতির শঙ্কায়। রাতের ঘন কুয়াশায় বিবর্ণ হচ্ছে বোরো ধানের বীজতলা। মুন্সিগঞ্জ, রংপুর, বগুড়া, দিনাজপুর, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাহত হচ্ছে বীজতলা প্রস্তুতের কাজ। এছাড়া ছত্রাকজনিত রোগে রং হারাচ্ছে পেঁয়াজের চারাও। সূর্যের আলোর অভাবে ফসলের গুণগত মান হারানোর আশঙ্কায় কৃষক। এই বছর পেঁয়াজের চারা দাম কম, কৃষকের যে পরিমাণ খরচ, এই পরিমাণ খরচ উঠতেছে না। খরচ তো বাড়তি, কামলা খরচ বাড়তি, এমনি হাল চাষের সব দিক দিয়ে বাড়তি। জ্বালা যদি কিনা লওয়া লাগে, কিনবই তাই করতে না, সবারই তো জ্বালা নষ্ট। পর্যাপ্ত সূর্যের আলো না থাকায় মৌসুমের অন্যতম প্রধান ফসল আলুতে দেখা দিয়েছে লেট ব্লাইট বা মরক রোগের ঝুঁকি। বাড়তি দুশ্চিন্তায় কৃষক। রোগবালাই নিধনে গুনতে হচ্ছে বাড়তি খরচ। কৃষি অফিসার বা যারা টিএফ যারা আছে আর কি, ওনারা ফিল্ডে আসেন, ওই পরিমাণ সাপোর্ট আমরা আসলে পাচ্ছি না। 1 বিঘাতে মন করো 500 গ্রাম ওষুধ লাগে, সেখানে মনে করো 700 গ্রাম ওষুধ লাগবে। এই ফসলে যদি বাজার পাওয়া যায় তাহলে তো মেকআপ হবে, আর যদি না হয় তো উনি আরো মারা যাবে। এছাড়া অতিরিক্ত শীতে বিভিন্ন এলাকার সর্ষে ফুলে দেখা দিয়েছে পাতা ঝলসানো রোগ। শীতকালীন সবজিতেও বেড়েছে পোকার উপদ্রব। লোকসানের আশঙ্কায় কৃষক। শীতের জন্য সারও বেশি দেওয়া লাগতেছে, ওষুধ সপ্তাহে 2 বার করে দেওয়া লাগতেছে। এই ডাটা পোকে ধরে, আমরা কীটনাশক ওষুধ দিই। এমন বাস্তবতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, শৈত্যপ্রবাহের কারণে বিভিন্ন ফসল ক্ষতির শঙ্কায় পড়েছে। তবে শীতজনিত ক্ষতি থেকে ফসল রক্ষায় মাঠ পর্যায়ে জরুরি দিক নির্দেশনা ও বিশেষ কৃষি আবহাওয়া পরামর্শ দেয়া হচ্ছে বলে দাবি তাদের। উৎপাদন ব্যাহত হওয়ার কোনোই আশঙ্কা করছি না। এই শৈত্যপ্রবাহ হয় এবং আমরা সেই ব্যবস্থাগুলিও নিয়ে থাকি। এখন আধুনিক অনেক কৃষি ব্যবস্থা হয়েছে। কোল্ড ইনজুরি থেকে রক্ষা করার জন্য কিছু ছত্রাকনাশক আছে, যেগুলো থিওবির জাতীয় গ্রুপ আছে, ম্যানকোজিয়াম জাতীয় গ্রুপ আছে, এগুলো স্প্রে করবে। এছাড়া পলিথিন দিয়ে ঢেকে রাখবে রাতে। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, শীতের প্রকোপে ক্ষতির মুখে পড়া কৃষকদের ন্যায্য দাম নিশ্চিত করাই চ্যালেঞ্জিং। আবহাওয়াজনিত কারণে উৎপাদন ব্যাহত কিংবা পণ্যমূল্যে যাতে প্রভাব না পড়ে, সেদিকে সরকারের নজরদারির তাগিদ তাদের। বাজারগুলোতে যারা পণ্য বিক্রি করে তারা সাধারণত সরবরাহ সংকটের কথা বলে পণ্যের দাম বাড়ায়। তো আমাদের এদিকে লক্ষ্য রাখা উচিত যেন পণ্যের দাম না বাড়াতে পারে। সেই ফসল ক্ষতিগ্রস্ত হবে সেগুলো যাতে আবার সারিয়ে নেওয়া যায় এবং পুষিয়ে নেওয়া যায়, তার জন্য কৃষি সম্প্রসারণ বিভাগকে খুবই অ্যাক্টিভ রোল প্লে করতে হবে। মাঠ ভরা ফসল নিয়ে কৃষকের যে স্বপ্ন, তাতে প্রকৃতি বাদ সাধলেও তাদের রক্ষা কবচ হতে পারে টেকসই উৎপাদন ব্যবস্থা ও ফসল সংরক্ষণে প্রণোদনা। সাজিদা রাফাত, এখন, ঢাকা। উত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। টানা 3 দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে এখানে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে গত কয়েকদিন ধরে ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ার কারণে তীব্র শীতের প্রকোপ
অব্যাহত রয়েছে। এই বৈরী আবহাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে বোরো ধানের বীজতলা। এতে বোরো আবাদ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। এ নিয়ে আরও জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হয়েছেন লুৎফর রহমান ও চাঁপাইনবাবগঞ্জের আলীনগর থেকে যুক্ত হবেন সোহান মাহমুদ। আমরা শুরুতেই যাচ্ছি উত্তরের জেলা পঞ্চগড়ে লুৎফর রহমানের কাছে। লুৎফর, আজ পঞ্চগড়ের তাপমাত্রা কত, শীতের দাপটি বা কেমন দেখছেন? এছাড়া সাধারণ মানুষকে রক্ষায় কোনো ধরনের সরকারি বা সামাজিক উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা? রাত্রি আজ সকালে পঞ্চগড়ের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটি মাপা হয়েছে 8.6 ডিগ্রি সেলসিয়াস। গতকাল ছিল 7.3 ডিগ্রি সেলসিয়াস। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল এবং টানা 3 দিন ধরে দেশের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটি প্রান্তিক এই জেলায় বিরাজ করছে। আমরা দেখেছি যে হিমালয়কন্যা পঞ্চগড়ে বরাবরই শীতের তীব্রতা একটু বেশি থাকে। এবারও কিন্তু আমরা সেই রকম চিত্র লক্ষ্য করছি। পৌষের শুরু থেকেই উত্তরের এই জেলার ওপর দিয়ে শীতের যে দাপট সেটি কিন্তু চলছে এবং গত কয়েকদিন ধরে যে শৈত্যপ্রবাহ সেটি কিন্তু বয়ে যাচ্ছে এবং আমরা যেটি দেখেছি যে এই শীতের তীব্রতা বাড়ায় কিন্তু নিম্ন আয়ের মানুষের কিন্তু দুর্ভোগ বেড়েছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, দৈনিক আয় নির্ভর মানুষ, পঞ্চগড়ের বিরাট অঙ্কের দরিদ্র মানুষ যারা শ্রমজীবী মানুষ রয়েছে তারা কষ্টে পড়েছেন এবং বিশেষ করে পঞ্চগড়ের নদীর করতোয়া, মহানন্দা সহ বিভিন্ন নদীতে যেসব পাথর এবং বালু শ্রমিক রয়েছে তাদের কষ্টটা আরও বেশি, কারণ এই কনকনে হাড় কাঁপা শীত উপেক্ষা করেও তাদেরকে বরফের মতো ঠান্ডা পানিতে নেমে বালি এবং পাথর উত্তোলন করতে হয়। তার পাশাপাশি জানিয়ে রাখি, এই জেলার দরিদ্র অসহায় মানুষের জন্য এখন পর্যন্ত সরকারিভাবে 21,000-এর মতো শীতবস্ত্র পাওয়া গেছে। তা কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে তারা বিতরণ করেছেন বলে জানিয়েছেন। তবে এই জেলার নিম্ন আয়ের অসহায় মানুষের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদের জানিয়েছেন বিরাট অঙ্কের দরিদ্র মানুষের সংখ্যার তুলনায় যে বরাদ্দ সেটি কিন্তু খুবই কম এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও বরাদ্দ চেয়ে পাঠানো হয়েছে। আর এছাড়াও আমরা দেখেছি কিছু স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানও কিন্তু প্রান্তিক জেলার যারা অসহায় দরিদ্র শীতার্ত রয়েছেন তাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা বিভিন্ন এলাকায় ঘুরেছি, সেই যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন, বিশেষ করে অসহায় দরিদ্র মানুষ রয়েছেন, তারা কিন্তু শীতে খুব কষ্ট পাচ্ছেন বলে আমরা দেখেছি এবং আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। তারা আমাদের জানিয়েছেন যে আগামী কয়েকদিনে কিন্তু তাপমাত্রা এমনটাই থাকবে, তবে দিনে কিন্তু সূর্যের দেখা মিলবে বলে তারা আমাদের জানিয়েছেন। তবে জানুয়ারিতে আরও কয়েকটি শৈত্যপ্রবাহের পূর্বাভাসের কথাও তারা জানিয়েছেন। আর এই মুহূর্তে কিন্তু সূর্যের দেখা মিলেছে এবং ঘন কুয়াশা যেটি অব্যাহত ছিল সেটি কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে এবং তাপমাত্রা বাড়ছে। তো রাত্রি এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সার্বিক চিত্র। পঞ্চগড়ের খবর শুনছিলাম, এবার একটু যেতে চাই চাঁপাইনবাবগঞ্জের সোহানের কাছে। সোহান, আপনার কাছে জানতে চাই, শীত কুয়াশায় কতটা ক্ষতির মুখে বীজতলা, আর এগুলো রক্ষায় কৃষকরা কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা? রাত্রি গত 10 দিনের বেশি সময় ধরে আসলে চাঁপাইনবাবগঞ্জে শীতের তীব্রতা অনেকটাই বেড়েছে। এতে কিন্তু চাঁপাইনবাবগঞ্জের যে বীজতলাগুলো আছে, বড় বীজতলা, এটি কিন্তু অত্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইতিমধ্যেই আমরা একটি বীজতলায় সকাল থেকেই অবস্থান করছি। কৃষকরা বলছেন এই বীজতলাগুলোর অর্ধেকের বেশি আসলে নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়ার কারণ রাত্রি আপনাকে যদি বলি, গত 10 দিন থেকে আসলে অনেকটাই শৈত্যপ্রবাহ বইছিল, 10 ডিগ্রির নিচে নেমেছিল এখানকার তাপমাত্রা। সেক্ষেত্রে এই বীজতলাগুলো অনেকটাই নষ্ট হয়েছে। এতে কিন্তু অনেকটাই দুশ্চিন্তায় পড়েছেন এখানকার কৃষকরা বলছেন এইভাবে আর 2-3 দিন যদি শৈত্যপ্রবাহ কিংবা শীতের তীব্রতা বাড়তে থাকে সেক্ষেত্রে কিন্তু এই বীজতলাগুলো একেবারে নষ্ট হয়ে যাবে। তাদেরকে আবারও বীজতলা নতুন করে রোপণ করতে হবে। আমরা কৃষি বিভাগের সঙ্গে কথা বলছিলাম। কৃষি বিভাগের পরামর্শ হচ্ছে যে এই বীজতলাগুলো পলিথিন দিয়ে ঢেকে দিলে আসলে অনেকটা এই ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যাবেন এখানকার কৃষকরা বলছেন এখানে যাদের বীজতলা নষ্ট হয়ে যায় তারা মূলত বিভিন্ন এলাকা থেকে এই ধানের চারাগুলো কিনে এনে রোপণ করেন। তবে এই বীজতলাগুলো নষ্ট হয়ে গেলে আসলে ধানের চারার দাম অনেকটা বৃদ্ধি পাবে। এখানে আসলে এই বীজতলাগুলোর যে চারা এগুলো বিক্রি হয় পণ হিসেবে। আপনাকে যদি পণের একটু হিসেব আপনাকে একটু শোনাতে চাই, আসলে এই 600 থেকে 800 টাকা পণ আসলে এখানে বিক্রি হয়। 1 বিঘা জমিতে প্রায়
5 থেকে 6 কেজি ধান আসলে এই বীজতলাগুলোতে রোপণ করার পরে যে চারা উৎপাদন হয়, এই চারা থেকে মূলত এই বীজতলাগুলোর চারা তুলে এই ধানগুলো রোপণ করা হয়, সেখান থেকে ধান উৎপাদন হয়। তো যে অবস্থায় এখন পড়েছেন কৃষকরা দুশ্চিন্তায় আছেন। আমার সামনে দাঁড়িয়ে আছেন 2 জন কৃষক, তাদের সঙ্গে কথা বলছিলাম। তারা বলছেন অনেকটাই দুশ্চিন্তায় রয়েছেন, তাদের যে অবস্থা এখন একেবারে নাজুক। তারা বলছেন যে কালকে থেকে আসলে অনেকটাই সূর্যের দেখা মিলেছে, যদি সূর্য কিংবা রোদ উঠে তাহলে তারা অনেকটাই দুশ্চিন্তা মুক্ত হবেন। তো রাত্রি এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে বীজতলা নিয়ে সবশেষ পরিস্থিতি। টানা 3 দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে দেশের উত্তরের জেলা চাঁপাইনবাবগঞ্জ এবং পঞ্চগড়ে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মীরা। তীব্র শীতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কুষ্টিয়ার বড় বীজতলা। শীত ও কুয়াশায় নষ্ট হচ্ছে সবজি ও নানা রবি শস্যেরও, যাতে চরম বিপাকে সাধারণ কৃষকেরা। এমন অবস্থায় ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারি প্রণোদনার দাবি জানিয়েছেন। এদিকে বড় বীজতলা রক্ষায় রাতে পলিথিন দিয়ে ঢেকে রাখার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। কুষ্টিয়া থেকে আরও জানাচ্ছেন মেজবাউদ্দিন পলাশ। চলতি শীত মৌসুমে কুষ্টিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নামে 7.7 ডিগ্রি সেলসিয়াসে। গত এক সপ্তাহে জেলায় তাপমাত্রা ওঠানামা করে 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বেলা বাড়ার সাথে সূর্যের দেখা মিললেও তীব্র শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ ও কৃষকরা। জনজীবনের পাশাপাশি কৃষিকেও ক্ষতিগ্রস্ত করছে শীতের তীব্রতা। কম তাপমাত্রা ও ঘন কুয়াশায় পচে যাচ্ছে বোরো ধানের বীজতলা, বেগুন, লাউ, শিম সহ বিভিন্ন রবি শস্য দেখা দিয়েছে ব্যাপক ক্ষতি। এতে উৎপাদন ও গুণগত মান কমায় লোকসানের শঙ্কা কৃষকের। প্রচন্ড শীত, সেই শীতে আমাদের হাত পা আরো পাটা ফেটে যাচ্ছে। সকালে আসে যে বেগুন নিড়িতে মসুর নিড়িতে খুব কষ্ট, এখনো কাজে হাত দিতে পারি না, 10টা বেজে গেল। শীতের কারণে আমাদের খরচ বেশি বাইরে গেল। বাইরে যাওয়ার কারণে এই যে ঠান্ডা বাতাস, কুয়াশা, বিশাল ঝামেলায় আছে। শীত যখন লাগে তখন তো আর ফুল বাড়ে না, ঝিকি থাকি লাল ঝরি পড়ে যায়। শীতে খুবই ক্ষতিকর। ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় মাঠের বীজতলা ও সবজি রক্ষায় বাড়তি সতর্কতার কথা বলছে কৃষি বিভাগ। বড় বীজতলা রক্ষায় রাতে পলিথিন দিয়ে ঢেকে রাখা এবং প্রতিদিন ঠান্ডা পানি সরিয়ে সেচ দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বীজতলাগুলো অনেক সময় কোল্ড ইনজুরিতে ভোগে। যে অবস্থা বিরাজ করছে আমাদের এখানে 100% এরকম ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা নাই। অর্থনৈতিকভাবে যাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়গুলো আমরা কৃষকদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করছি। আবহাওয়া অফিস জানিয়েছে, কুষ্টিয়া সহ এই অঞ্চলে শীতজনিত ভোগান্তি আরও বাড়ার শঙ্কা রয়েছে। তাই ফসল সুরক্ষায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। এখন কুষ্টিয়া। সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে 10,000 কোটি টাকার ঋণ নিচ্ছে সরকার। এজন্য 10 বছর মেয়াদী শরিয়া ভিত্তিক সুকুক ইস্যু করা হচ্ছে। এ বিনিয়োগের বিপরীতে বছরে 9.75% মুনাফা পাবে সম্মিলিত ইসলামী ব্যাংক। সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক জানায়, গেল 7 ও 8 জানুয়ারি ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর মোহাম্মদ কবির আহমেদের সভাপতিত্বে গঠিত শরিয়া অ্যাডভাইজরি কমিটি সুকুক ইস্যু বিষয়ক সভা করে। এতে সদস্যরা ইজারা পদ্ধতিতে সুকুক ইস্যুর বিষয়ে একমত হন। সরকারি কর্মচারীদের জন্য গণপূর্ত অধিদপ্তরের 7টি আবাসন প্রকল্প এবং বাংলাদেশ রেলওয়ের কিছু নির্দিষ্ট ট্রেন সেবা এই সুকুকের ভিত্তি হিসেবে ধরা হয়েছে। আগামী 14 জানুয়ারি ওই 10,000 কোটি টাকার ঋণ গ্রহণ করার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। চলমান সহিংস আন্দোলনে বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী ইরানিরা। বিক্ষোভের মুখে ইরানে থাকা পরিবার নিয়ে শঙ্কায় তারা। খামেনির শাসন ব্যবস্থার অবসান চান প্রবাসীরাও। বিশেষজ্ঞদের মতে অর্থনীতি নিয়ে ইরানিদের ক্ষোভ ও হতাশা বিক্ষোভকে আরও উস্কে দিয়েছে। আরও জানাচ্ছেন তানভীর জনি। মুদ্রার ধস ও লাগামহীন মূল্যস্ফীতির প্রতিবাদে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উৎখাত এবং ইসলামী প্রজাতন্ত্রের অবসানের দাবিতে রাস্তায় নেমেছে হাজারো মানুষ।
দুর্বল ব্যবস্থাপনা, দুর্নীতি ও কঠোর নিষেধাজ্ঞার মুখে দেশটিতে বেড়েছে বেকারত্ব, লম্বা হয়েছে দরিদ্রদের সারি। এর ফলে বেড়েছে জন অসন্তোষ। ইরানের চলমান আন্দোলনে বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানিয়েছে প্রবাসে থাকা ইরানিরা। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের সামনে ইরান সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করে শত শত ইরানি আমেরিকান। অবিরাম বৃষ্টি ও তীব্র শীতের মধ্যেও ইরানের পতাকা, প্লেকার্ড হাতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে স্লোগান দেন তারা। এ সময় যুক্তরাষ্ট্রের সমর্থন চেয়েছেন বিক্ষোভকারীরা। Hundreds of Iranian Americans have come from all over the United States right here in front of the White House to tell the world that the people of Iran want change, with chance of death to Khamenei, death to the dictator, down with the oppressor, be the Shah or the supreme leader. যুক্তরাজ্যের লন্ডনে আন্দোলনকারীদের সমর্থনে বিক্ষোভ করেছে ইরানি নারীরা। ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ডাউনিং স্ট্রিটের সামনে বিক্ষোভে অংশ নেয় শতাধিক মানুষ। পরে মিছিল নিয়ে যুক্তরাজ্যের ইরানি দূতাবাসের সামনে বিক্ষোভ করে তারা। Their protest, they came to the streets and it has even grown stronger. Why? Because this time is organized. Democratic change needs to come from within inside Iran. The Iranian people have risen up once again. The Western governments need to voice their support for the Iranian people. ফ্রান্সের প্যারিসের আইফেল টাওয়ারের সামনে বিক্ষোভ করেছে ৫ শতাধিক মানুষ। এ সময় তারা বিশাল মিছিল বের করে বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানিয়ে ইরানের বর্তমান শাসন ব্যবস্থার পরিবর্তনের আহ্বান জানান তারা। ইরানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। পতাকা, ব্যানার হাতে বিক্ষোভে অংশ নিয়ে ধর্মীয় ফেসিবাদ উৎখাতে আন্তর্জাতিক সমর্থনের আহ্বান জানান ইরানি প্রবাসীরা। জার্মানির বার্লিন শহরে বিক্ষোভে নেমেছে দেশটিতে বসবাসকারী ইরানি নাগরিক। ইউরোপকে ইরান সরকারের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেয়ার দাবি জানান তারা। এদিকে বিক্ষোভকারীদের সমর্থনে তুরস্কের ইস্তাম্বুলে ইরানি কনসুলেটের সামনে বিক্ষোভ ও সমাবেশ করতে বাধা দেয় তুর্কি পুলিশ। পরে তারা দূতাবাস থেকে কিছুটা দূরে গিয়ে একটি কফি শপে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। সেখানেও তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। বিশেষজ্ঞদের মতে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে সাময়িকভাবে আন্দোলন কিছুটা দমাতে পারলেও এই সংকট থেকে সহজেই মুক্তি মিলছে না ইরান সরকারের। মুদ্রাস্ফীতি ও অব্যবস্থাপনা নিয়ে জনগণের হতাশা এখন ক্ষোভে পরিণত হয়েছে। That line of communication between the Iranian protesters inside Iran and their supporters, whether Iranians in diaspora or foreigners who support the protesters and their demands, they want to shut that line of communication down. They don't want to allow for the flow of information. তবে এমন সহিংস আন্দোলনের পরও দমে যেতে রাজি না ইরান সরকার। আন্দোলনের পেছনে বিদেশি শক্তির ভূমিকার সমালোচনা করে বিক্ষোভকারীদের উপর চড়াও হয়েছে কর্তৃপক্ষ। তানভীর জনি, এখন বিশ্ব। ফ্র্যাঞ্চাইজি হাল ছেড়ে দেয়ায় বিপিএল শুরুর আগে যাত্রা শেষ হওয়ার শঙ্কায় ছিল চট্টগ্রাম রয়্যালসের। এমনকি বিদেশি ক্রিকেটারের কোটাও পূরণ করতে পারেনি তারা। টুর্নামেন্ট শুরুর মাত্র একদিন আগে মালিকানা বদল হবার পর কোচ মিজানুর রহমান বাবুলের সান্নিধ্যে দুর্দান্ত পারফরম্যান্সে ঘুরে দাঁড়িয়েছে তারা। এছাড়াও আকসুর তদারকি বিষয়ে নিজের অভিমত তুলে ধরেছেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে। কিছু করার ছিল না, আমরা একদিনে কোথায় খেলোয়াড় পাবো। বিপিএল এর চলতি আসরে অপ্রত্যাশিত পারফরম্যান্সে তাক লাগিয়ে দিয়েছে চট্টগ্রাম রয়্যালস। টুর্নামেন্টে খেলাই ছিল অনিশ্চিত, তবে সেই সংখ্যা কাটিয়ে মাহিদি শরীফুলরা রংপুর রাজশাহীকে ছাড়িয়ে এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। অবশ্য ইনজুরিতে রসিংটন ছিটকে পড়ায় বিপাকে পড়েছে দল। ফর্মে থাকা ইংলিশ ব্যাটারের বিকল্পের খোঁজে বন্দরনগরীর দলটি। চট্টগ্রাম কোচ মিজানুর রহমান বাবুল জানিয়েছেন, সম্ভাব্য সেই ক্রিকেটার হতে পারেন পাকিস্তানের কোনো উইকেট কিপার ব্যাটার। ঘাটতি তো আছেই, একটা টিম বানাতে অ্যাটলিস্ট 6 থেকে 7 মাস সময় লাগে। সো আমাদের হাতে যেই প্লেয়ারগুলাই ছিল আমরা নেওয়ার চেষ্টা করেছি। ইদানিং রসিংটন ইয়াতে খুব ভালো খেলেছে নেপালে, সো ওইটা আমরা একটা সুযোগ নিয়েছি যে আসুক। ফার্স্ট ম্যাচে যখন ও খারাপ খেলেছিল আমরা মনে করেছিলাম যে আসলে বাকি ম্যাচগুলো আসলে কি হয়, আমরা চিন্তিত ছিলাম। বাট সেকেন্ড ম্যাচে ও এমনভাবে কামব্যাক করেছে, আমরা হয়তো পাকিস্তানি আরেকজন উইকেট কিপার ব্যাটসম্যান চেষ্টা করছি, হয়তো ও আসার কথা আছে, জানি না শেষ পর্যন্ত কি অবস্থা।
এদিকে এবারের বিপিএলে ফিক্সিং ইস্যুতে আকসুর তৎপরতা কিছুটা অস্বস্তির হলেও দেশি বিদেশি ক্রিকেটারদের আকসুর আকস্মিক জিজ্ঞাসাবাদ বিপিএলের স্বার্থে বলেই মনে করছেন তিনি। পাশাপাশি জাতীয় দলের বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা থাকা সত্ত্বেও কোচ বাবুল আশাবাদী সবাই খেলার জন্য প্রস্তুত। অবস্থার পরিপ্রেক্ষিতে এখন যা হচ্ছে হয়তো এটা অনেকের চোখে হয়তো বেশি হচ্ছে, বাট আপনি বিগত দিনের যে ঘটনাগুলো ঘটে গেছে ওইটার পরিপ্রেক্ষিতে হয়তো একটু বেশি তারা নজরদারিতে রাখছে। তো বলবো যে কিছুটা এম্বারেসিং অবস্থা হইলেও আমার মনে হয় যে ক্রিকেটের স্বার্থে আমার মনে হয় যে জিনিসটা খারাপ না। ক্রিকেটাররা তো ক্রিকেটই খেলতে চায়। দেখেন খেলোয়াড়রা প্রফেশনাল, হ্যাঁ, যেরকম পরিবেশেই থাকুক না কেন তারা সব জিনিস মানিয়ে নিতে পারে এবং মানিয়ে নেওয়ার চেষ্টা করে, এবং অবশ্যই তারা বিশ্বকাপে ভালো ক্রিকেট খেলবে। সব মিলিয়ে চ্যালেঞ্জ আর সীমাবদ্ধতা সত্ত্বেও চট্টগ্রাম রয়্যালস এই মুহূর্তে বিপিএল এর অন্যতম সেরা দল। সামনে আরো কঠিন ম্যাচ অপেক্ষা করছে। নতুন বিদেশি খেলোয়াড় কে যোগ দেবেন আর কতদূর এগিয়ে যাবে রয়্যালস, এখন সেটাই দেখার পালা। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। 2026-27 মৌসুমে বয়স ভিত্তিক ফুটবলে জাতীয় দলগুলোর জন্য অপেক্ষা করছে 4টি আন্তর্জাতিক ইভেন্ট। থাকছে অনূর্ধ্ব 20 ও অনূর্ধ্ব 17 দলের সাফ ও এশিয়ান কাপ কোয়ালিফায়ার। পাইপলাইনকে শক্ত করতে দেশ জুড়ে বিস্তৃত 300 একাডেমির ফুটবলারদের কাজে লাগাতে চায় বাফুফে গেম ডেভেলপমেন্ট কমিটি। সেই ধারাবাহিকতায় আয়োজন করা হবে একাডেমি কাপ। এসব নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ফারহান ইসান। দেশের ফুটবলকে উন্নত করতে 2026-27 মৌসুমে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফের গেম ডেভেলপমেন্ট কমিটির পরিকল্পনাকে ঘিরে আসছে বেশ কিছু নতুন শুরুর ইঙ্গিত। মার্চ মাসে অনুষ্ঠিত হবে সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ। এরপর আগস্টে রয়েছে এএফসি কোয়ালিফায়ার। একই সঙ্গে বয়সভিত্তিক ফুটবলের ধারাবাহিকতায় মাঠে নামবে সাফ অনূর্ধ্ব 17 দল এবং অংশ নেবে অনূর্ধ্ব 17 এশিয়ান কাপ কোয়ালিফায়ারে। 4টে আমাদের আন্তর্জাতিক ইভেন্টে আমাদের পার্টিসিপেট আমরা করব ইনশাল্লাহ। এই টুর্নামেন্টগুলোকে কেন্দ্র করে বাফুফে তৈরি করছে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। বাফুফে গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহিদি জানিয়েছেন, মূল লক্ষ্য একটি শক্তিশালী পাইপলাইন গড়ে তোলা। আমাদের ফুটবল পাইপলাইন এজ ভিত্তিক, আন্ডার 15, আন্ডার 17, আন্ডার 19, আন্ডার 20, এগুলোকে আমরা যতদূর পারি ট্রেন আপ করা এবং তাদের নিয়মিত ট্রেনিং অ্যান্ড প্র্যাকটিসের ব্যবস্থা করা, সো দ্যাট ইভেনচুয়ালি ইন 3 to 4 years টাইম আমরা যেন একটা স্ট্রং ন্যাশনাল টিম গড়ে তুলতে পারি। এই পরিকল্পনার অংশ হিসেবে তৈরি হচ্ছে একটি স্পষ্ট রোডম্যাপ। দেশের ফুটবলের গোড়ার স্তরকে শক্তিশালী করতে যুক্ত করা হচ্ছে প্রায় 300 ফুটবল একাডেমি। এসব একাডেমিকে নিয়ে আয়োজন করা হবে একটি একাডেমি কাপ টুর্নামেন্ট। 300 ছোট বড় একাডেমি আছে। এই 300 একাডেমিকে সাথে নিয়ে আমরা একাডেমি কাপ টুর্নামেন্ট করব, ছেলেদের এবং মেয়েদের উভয়েরই। তো ছেলেদেরটা আমরা আন্ডার 14 রাখবো এবং সেটা সারা দেশ জুড়েই এটা অনুষ্ঠিত হবে। এছাড়াও বাফুফের পরিকল্পনায় রয়েছে চলতি বছর জুড়ে প্রতি মাসে অন্তত একটি করে ইভেন্ট আয়োজন। সব মিলিয়ে বয়সভিত্তিক ফুটবলের এই ধারাবাহিক উদ্যোগই করতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ শক্তিশালী জাতীয় দল গঠনের ভিত্তি। ফারহান ইসান, এখন, ঢাকা। শেষ করছে এখন সকাল। তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। আসন সমঝোতা নিয়ে অস্বস্তিতে জামায়াতের 11 দলীয় জোট। এনসিপিকে 30 সিট দেয়ায় ক্ষুব্ধ শরিক ইসলামী আন্দোলন। সে তো একক কোনো দল দিতে পারবে না। একক যে দল দিয়ে থাকে তারা, আমি মনে করি 8 দলীয় নির্বাচনী সমঝোতার সাথে তারা বিশ্বাসঘাতকতা করেছে। NEIR ইস্যুতে অস্থির মোবাইল ফোনের বাজার। দোকান বন্ধ থাকায় বড় লোকসানের শঙ্কা, গ্রেপ্তার আতঙ্কে ব্যবসায়ীরা। প্রত্যেক দিনই ডিবি আতঙ্ক থাকে, কারণ আমাদের এর মধ্যে প্রায় কয়েকদিনই আমাদের বিভিন্ন ব্যবসায়ীদের বাসায় গিয়ে রাতের বেলা পুলিশ হানা দিয়েছে। নানা অনিয়মে বেহাল বরিশালের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোয়। স্থায়ী ক্যাম্পাস নেই, ভাড়া বাড়িতেই কার্যক্রম, নজরদারির তাগিদ। শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশায় ব্যাহত রবি শস্য উৎপাদন, ক্ষতির মুখে কৃষক। ফসলের রোগ নির্ণয় ও প্রতিরোধে তদারকির পরামর্শ। যেগুলো থিওবির জাতীয় গ্রুপ আছে, ম্যানকোজিয়াম জাতীয় গ্রুপ আছে, এগুলো স্প্রে করবে। এছাড়া পলিথিন দিয়ে ঢেকে রাখবে রাতে।
দেশে দেশে ছড়িয়ে পড়ছে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ। খামেনির শাসন ব্যবস্থার অবসান চান প্রবাসীরাও। অর্থনীতি নিয়ে ক্ষোভই উস্কে দিচ্ছে আন্দোলন। আর এই ছিল এখন সকালে। ধন্যবাদ সবাইকে।